আমার নাম সোহিনী গাঙ্গুলি। গত 22 তারিখ সকাল থেকে এবং ভোর রাত অবধি 23 তারিখ ভোর রাত অবধি আমার সাথে যা যা হয়েছিল এবং আমার সন্তানের সাথে যা যা হয়েছিল সেগুলোকে নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আলোচনা হচ্ছে বা ট্রোলিং হচ্ছে বা কথা হচ্ছে সেগুলো নিয়ে আমি কিছু বলতে মানে আমার কথাগুলো বলতে এলাম। মানে হয়তো এই নিয়েও আরো অনেক কথা উঠবে। আমি এমনই অভাগা মা, আমার বুকে দুধ শুকিয়েছে কিনা আমি বুঝতে পারছি না। আমার সেলাই এখনো কাটেনি, তাও আমায় এই নিয়ে কথা বলতে হচ্ছে। সবাই বলছে কাঁদতে না, নর্মাল হতে, কিন্তু নর্মাল হওয়ার জন্য যে পথটুকু নিয়ে বেরোতে হবে আমি সেটাও বেরোতে পারছি না। আমার 22 তারিখ ভোরবেলা হঠাৎ করে বেবি মুভমেন্ট কম আসায় আমি আমার হাজবেন্ডকে বলি 5:30 নাগাদ যে দেখো তো তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি বাথরুমে উঠেই বলে ও তখন এসি আর ফ্যান অফ করে কান পেতে শুনে বলে হ্যাঁ একটু সামান্য পাচ্ছি তো। আমি বললো কাল যাবে তো ডাক্তারের কাছে? না হ্যাঁ যেতে তো হবেই। এবার খুব বৃষ্টি পড়ছিল, আমাদের তো গাড়ি ছিল না, গাড়ি অ্যারেঞ্জ করতেও একটু সময় লাগে। ও তখন আবার যখন আমি বাথরুমে উঠি 7:30 নাগাদ ডাক্তারকে আমি ফোন করি। হ্যাঁ ফোন করে আমরা ডাক্তার বলে যা বলার ওকে বলে। ডাক্তারবাবু তখন বলেন 7:30 নাগাদ আমি ফোন করাতে ডাক্তারবাবু বলেন যে আপনি ইমিডিয়েটলি চলে আসুন আমার কাছে নিয়ে, আমি 8টা অবধি বাড়িতে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি দেখছি। তো তখন আমি গাড়ি বুক করে ওকে নিয়ে আমরা 8টার আগেই পৌঁছে যাই ডাক্তারের কাছে। ডাক্তারবাবু তখন ওকে দেখেন, দেখার পর হার্ট রেট যেটা আসে ফিটাল হার্ট রেট সেটা সকালবেলা 8টার সময় ওর 108 BPM আসে, যেটা আমি জাস্ট যেহেতু কিছু কথা উঠেছে আর কি ও বলছে বলে আমি তাও বলছি। আমার নাম অনির্বাণ দেরায়, ওর হাজব্যান্ড, তাই জন্য আর কি আমি এখানে আছি। তো ব্যাপার হচ্ছে সকালবেলা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুর ফিটাল হার্ট রেট যেটা 108 পার মিনিট আসে, এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে 22 তারিখে সকালবেলা ডাক্তারবাবু নিজে লেখেন ওনার বাড়িতে ফিটাল হার্ট রেট 108 পার মিনিট অন ডপলার। দেখানোর পর উনি দেখেন তখন ওর প্রেশারটা একটু বেশি, সেটা হচ্ছে 150/98 এই যেটা আছে। এই প্রেশারটা নিয়ে আমি জাস্ট বলে যাচ্ছি, একটু আমি বলছি এখানে, সেটা হচ্ছে ওর প্রেসক্রিপশনটা আমি দেখাচ্ছি, যেটা প্রথম থেকে প্রেসক্রিপশন আছে আমাদের এই জানুয়ারি থেকে। ওনাকে প্রথম আমরা 18 তারিখ দেখাই, 18/1/2025-এ। তো সেখান থেকে প্রেসক্রিপশন যা যা ডেট ওনাকে দেওয়া হয়েছিল, ওনার কাছে গেছি আমরা, এখানে তার প্রেশারগুলো এখানে এই পরিষ্কার লেখা আছে। প্রথমে ছিল 140/92, প্রথমে একদম প্রথম যখন আমরা দেখাই সেটা ডাক্তারবাবু বলেন যে যেহেতু প্রথম একদম তখন বডিতে বিভিন্ন চেঞ্জেস হয় প্রেগনেন্সিতে, তো এইটা প্রেশারটা উনি কোনো চিন্তার কারণ বলেননি, আর সেইভাবে কোনো কিন্তু প্রেশারের ওষুধ এখানে কিন্তু মেনশন নেই, আপনারা দেখতে পারেন। এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশনটা আমি ধরলাম। আচ্ছা, তারপর ওর 2 তারিখে 2/2/2025-এ আমরা নিয়ে যাই, তখন ওর প্রেশার 140/80, 140/80। আচ্ছা, তারপর আমরা আবার ডাক্তারের কাছে যাই, এই পরপরগুলো আছে 2/2 পর হচ্ছে 1/3/2025, এই যে 1/3/2025, সেখানে ওর বিপি হচ্ছে 110/70, এই যে দেখা যাচ্ছে 110/70। আচ্ছা, তারপর প্রেশার আমি দেখাচ্ছি, আমি পুরো মেডিকেল হিস্ট্রিটাই দেখাচ্ছি, এই জন্য আমি ওকে আটকে এই জন্য বলছি, কারণ ডক্টর দাসের ভিডিও থেকে কিছু উঠে এসেছে, সেই কথা অনুযায়ী অনেকেই আমাদেরকে বলা হচ্ছে বা ওকে বলছে যে আপনার হাই ব্লাড প্রেশার ছিল, তাহলে তার মধ্যে আপনি কেন অ্যাক্টিভিটিস করেছেন, কেন বেড রেস্টে থাকেননি, বা বিভিন্ন কাজ কেন করেছেন, ব্যাপারটা হচ্ছে কাজ কেন করেছেন আপনি, বা ভিডিও কেন বানিয়েছেন। তো সেই জন্যই দেখানো এই জিনিসগুলো। তো এখানে তারপরে এই যে 22/3/2025 তার সেখানে প্রেশার হচ্ছে 98/70, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার আমি আসি 21/4/2025, সেখানে প্রেশার হচ্ছে 110/70, দেখা যাচ্ছে আশা করি 110/70। তারপর প্রেশার আবার 20/5/2025, সেখানে প্রেশার হচ্ছে 120/70, এই যে 120/70। তারপর আবার 21/6/2025, সেটা প্রেশার হচ্ছে 120/80। আশা করি এর থেকে নর্মাল প্রেশার আমাদের এমনি সাধারণ মানুষেরও হয় না,
তো 120/80। তারপর প্রেশার আবার 19/7/2025, খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি আর কি শেষে যা হয়েছিল, 110/70, এই যে 19/7/2025। তারপর 2/8/2025, মানে হচ্ছে এই মাসে আগস্টেই 2/8/2025 ওর প্রেশার ছিল প্রথমে 140/88 লেখা আছে, দেখতে পাচ্ছেন 140/88 কেটে ওনার লেখা 130/88। এটার কারণ ছিল বলে দিচ্ছি আমি জাস্ট একটা ছোট করে। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওকে নিয়ে আমরা কাপাতে দেখাতাম ডায়াগনস্টিক সেন্টারে। অনেকক্ষণ ওয়েট করাতে ডাক্তার দেরিতে আসেন, একটু যা হয় ওয়েট, কারেন্ট গিয়েছিল গরমের মধ্যে, 140/88 দুপুরবেলা ছিল, দুপুরে। যাই হোক, উনি তারপর কিছুক্ষণ পর বেরানোর আগে আরেকবার প্রেশার চেক করেন, তখন দেখেন যে 130/88। তখন উনি বুঝে যান যে হ্যাঁ ঠিক আছে, নর্মাল। তখনও কোনো কিন্তু প্রেশার ওষুধের কোথাও মেনশন নেই, আপনারা দেখে নিতে পারেন, কোনো প্রেশার ওষুধ দেওয়া হয়নি 2/8/2025, ঠিক আছে, আগস্ট অব্দি। সেকেন্ড প্রেসক্রিপশন আমি আসছি, যেটা হচ্ছে 19/8/2025। এই যে 19/8/2025, 2/8-এর পর এই প্রেসক্রিপশনে আপনারা প্রেশার দেখছেন 130/92, 130/92। এই সময় উনি আপনাকে, তখন আমি এখানে দেখাচ্ছি যে ওষুধগুলো আছে, আইরোজব আয়রনের ওষুধ, ক্যালজিলন ক্যালসিয়ামের ওষুধ, প্যাংডি গ্যাসের ওষুধ, আর তার সাথে আছে আরজিপ্রেক, আর আছে হচ্ছে যেটা ওর একটা বমির ওষুধ ছিল, ডাক্তার এখানে হয়তো ডক্সিনেট, সেটা এখানে মেনশন নেই কারণ কি ডক্টর ওটা কন্টিনিউ করছিলেন, এটা তার আগে মেনশন আছে। তো এর মধ্যে যেটা বলার হচ্ছে, ওনার কিন্তু তখনও প্রেশার ওষুধ দেননি উনি। তারপর উনি কল করেছিলেন, ওভার কল উনি বলেছিলেন একটা ওষুধের কথা, সেটা হচ্ছে লেবেডেভ 100 বলে একটা ওষুধ। সেটাকে আমরা 20 তারিখে সকাল থেকে আমরা খাইয়েছি, 20 তারিখ সকালবেলাও খায়, 21 তারিখ সকালবেলা খায়, মানে মাত্র 2 দিন খায়। 2 দিন খাওয়ার পর কিন্তু প্রেশার নর্মাল ছিল, কারণ আমরা নিজেরা প্রেশারের মেশিন আমরা কিন্তু পরের দিনই অর্ডার করে ফ্লিপকার্ট থেকে কিনে আনি, আর ও বাড়িতে চেক করে আমরা জানাই যে প্রেশার নর্মাল আছে। তারপর এবার চলে আসি 22 তারিখের ঘটনা, যেটা ও বলল সকালবেলায় ডাক্তারবাবুর বাড়ি যাওয়ার পর ডাক্তারবাবু চেক করেন, তখন হার্ট রেট যেটা বললাম, এই যে 108, যেটা দেখতেই পাচ্ছেন, সাথে প্রেশারটা তখন দেখতে পারবেন 150/98, এই যে সেই সময়টা প্রেশার ছিল 150/98। এটা 22 তারিখ সকালে, যেই দিনকের ঘটনা সেই দিনকে। তো তখন ডাক্তারবাবু ওকে বলেন যে তুমি সকালবেলা ওষুধ খাওনি, ওকে বলে আপনি ওষুধ খাননি সকালে প্রেশারে, না খেয়ে বেরিয়ে গেছিলাম, টেনশনের মধ্যেও কিন্তু না খেয়ে চলে গেছিল, শুধু গ্যাসের ওষুধটা খেয়েছিল। তখন ওকে বলা হয় যে তাহলে ওষুধ থাকলে খেয়ে নাও। আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম, আমি জানতাম যে হয়তো খেতে লাগতে পারে পরে কখনো, সেই জন্য আমাকে উনি বললেন এক্ষুনি খেয়ে নাও। আমি ওনার বাড়িতে বসেই চেম্বারে আমি একটা ওষুধ ওখান থেকে খেয়ে নিই, আর তখনই বলেন যে এক্ষুনি ইউএসজি করতে হবে এবং অক্সিজেন দিতে হবে। আমায় বলে জোরে জোরে শ্বাস নিতে, আমি সেই মতন জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। আর সেদিনকে খুবই বৃষ্টি শুরু হয়ে গেছিল, তার মধ্যেও আমরা, তখন উনি বললেন যে জেএনএম এ নিয়ে যেতে হবে। তখন উনি অ্যাকচুয়ালি তার আগে জেএনএম এর আগে উনি বলেছিলেন যে আমি 8টার পর বেরিয়ে যাব, আমার 10টা নাগাদ বা ওরকম সময় কল্যাণী মিলেনিয়াম নার্সিং হোমে ওটি আছে, আমি ওখানেই থাকবো, আমার একটা ওটি আছে, আপনি 10:30 অবধি আমি আছি, তারপরে আমি একটা কলেজে চলে যাব ক্লাস করাতে, তার মধ্যে আপনি ইউএসজি করে আমার কাছে নিয়ে আসুন অক্সিজেন দিয়ে, আমি ওর দরকার হলে আজকে ওটি করে দেবো বলেছিলেন। চাকদা মেডিকেল কলেজ বা চাকদা কলেজে উনি ক্লাস করাতে যাবেন, এরকম কিছু উনি বলেন। তারপর ওখান থেকে উনি আমাদের বলেন যে উনি ফোন করেন, পলিক্লিনিকে পাওয়া যায় না বা কিছু, অত সকালবেলা ইউএসজি হয় না। সেই মুহূর্তে ডাক্তারবাবু বলেন যে জেএনএম এ নিয়ে যান, উনি লিখেও দেন, জেএনএম এখানে লেখা আছে, হসপিটালাইজড জেএনএম মেডিকেল কলেজ বলে উনি লিখে দেন, লিখে ওখানে ওটি O2 লেখা আছে, আর এখানে আর্জেন্ট ইউএসজি লেখা আছে, করে উনি ছেড়ে দেন। আর আমরা সঙ্গে সঙ্গে চলে যাই জেএনএম এ গিয়ে, এই যে তখন আমি জেএনএম এর এই আমরা টিকিটটা আছে জেএনএম এ, যেহেতু আমরা অ্যাডমিট করিনি তার কারণটাও বলছি, এখানে আমার সই করা আছে, এই যে আমার সই করা আছে জেএনএম এর টিকিটটা, এই যে সৈনী গাঙ্গুলির নামে এখানে টিকিট আছে। তো এখানে যাওয়ার পর প্রথমে আমাকে বলা হয় যে ইউএসজি করতে গেলে ওকে অ্যাডমিট করতে হবে, ওকে বেডে শোয়ানো ছিল, ওকে বলা হয় যে অ্যাডমিট করতে হবে। সেই সময় যেহেতু আমরা সত্যি কথা বলতে ডক্টর দাসের কাছে আমরা মানে যেরকম ভাবে আমরা দেখিয়েছি 9 মাস ধরে, আমরা ওনাকে এতটাই ভরসা, ওনাকে ঠাকুরের মতো, আমরা অনেক ভিডিওতে বলেওছি, এর আগে অনেককে বলেছি যে উনি আমার কাছে ভগবানের মতো, মানে আমি ওনাকে এত বিশ্বাস করি যে উনি যা বলবেন তাই। আমরা একটা ডেটও মিস করিনি ওনার, উনি যা বলেছেন তাই ও খেয়েছে, তাই করেছে, একটাও ওনার অ্যাডভাইস ছাড়া আমরা কোনো স্টেপ নিইনি।
ইভেন আমরা যেখানে ঘুরতে গেছি কদিন আগে, মানে সেটা দুদিনের জন্য, 21 তারিখে আমরা ডাক্তার দেখিয়েছি, 27 তারিখে গেছিলাম, জুনের 27 তারিখে আমরা গেছিলাম, যেটা হচ্ছে ওনাকে জিজ্ঞেসও করেছিলাম যে ডাক্তারবাবু, ও সেকেন্ড জিজ্ঞেস করলো যে যাবো, জিজ্ঞেস করেছিলাম, বলছে হ্যাঁ কিসে যাবে, বললো ট্রেনে, হ্যাঁ যাও কোনো অসুবিধা নেই। আমি বলেছিলাম যে একটু আমরা এসি ট্রেনে যাচ্ছি, ইয়ে থেকে নৈহাটি থেকে ট্রেন আছে, দুদিনের জন্য বোলপুর যাব, তো ও কি মেডিকেলি ফিট তার জন্য ট্রাভেল করার জন্য? তখন ডাক্তারবাবু দেখে বললেন না, ওর তো কোনো সমস্যা নেই, ওর তো এমনি হাঁটাচলা করছে, কাজ করছে। যদি হাই রিস্ক বা সমস্যা থাকতো তাহলে কি আমি এতটা আমার প্রেগন্যান্সি 8 বা 9 মাসে কখনো এনজয় করতে পারতো বা কখনো কোনো কাজ করতে পারতো? উনি বলেন যে উনি তো দেখতেন, ওর ভিডিও দেখতেন ডাক্তারবাবু, তো ডাক্তারবাবু রোজ গেলে সকালবেলা আমাদের ওই জন্য ভালো লাগতো, কারণ কি যাওয়ার সাথে সাথে উনি বলতেন, সৈনী গাঙ্গুলি প্রথমে এইভাবে ওকে ওয়েলকাম করতেন, তারপরে বলতেন যে তোমার সব ভিডিও আমি দেখি, তারপরে আমাদের স্বাদের ভিডিও উনি দেখেছেন, উনি সেটাও বলেছেন স্বাদ কি সত্যি সত্যি ছিল নাকি স্বাদ এটা মানে জাস্ট ভিডিও করার জন্য ভিডিও ছিল, উনি এরমও বলেন। তো আমরা বলি না না ডাক্তারবাবু, আমরা 7 মাসেই করছি স্বাদটা, কারণ কি 9 মাসে ওর শরীর কিরম থাকবে, তো বলে আচ্ছা আচ্ছা না আমি দেখেছি। তারপর আমাদের নতুন প্রেগনেন্সির যে ভিডিওটা ম্যাটারনিটি শুট, সেটাও উনি দেখেন, উনি বলেন যে এটা কি এআই দিয়ে করা আছে, না না ডাক্তার পেছনে সব ওদের ব্যাকড্রপ, মানে মোটামুটি উনি সবটাই জানতেন, ওনাকে না জানি আমরা কিছু করিনি। উনি বলতেন যে যদি কখনো বাইরে কোথাও যেতে হয় তাহলে তুমি গাড়ি ব্যবহার করবে, যার জন্য প্রথমে আমি সবসময় মানে আমাদের যেখানেই যাই না কেন আমি ডাক্তারের কাছে যেতাম আর এই বাড়িতে আসতাম, তো দু জায়গাতেই আমি সবসময় গাড়ি ব্যবহার করি। 4 চাকা ছাড়া আমরা কখনো ওকে নিয়ে যাইনি। আমরা প্রথম শুধু একবার আমার বাইকে করে ফার্স্ট নিয়ে গেছি, 18 তারিখ জানুয়ারিতে নিয়ে গেছি, তারপরেও আমার বাইকে ওঠেনি, কোনো রকম এরকম 2 চাকা বা টোটোতে আমরা ট্রাভেল করাইনি। যত রকম ভাবে ডাক্তারবাবু আমাদের বলেছিলেন আমরা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করি, ওনার প্রত্যেকটা অ্যাডভাইস আমরা মেনে চলি, যা যা খেতে বলেন আমরা তাই খাই। তারপরে আমরা 22 তারিখে ওখান থেকে ওই জন্য ডাক্তারবাবুকে আমি ফোন করে বলি ডাক্তারবাবু এখানে অ্যাডমিট করতে বলছে ইউএসজি করতে গেলে, তখন ডাক্তারবাবু বলেন যে তাহলে করে দিন। আমি তখন বলি ডাক্তারবাবু সোহিনী আর আমার আপনার উপরে এতটাই আঘাত ভরসা আছে, আপনার হাতে এতদিন ধরে দেখে এসেছেন, আপনি ওকে ওটিটা করুন, আমরা তাই চাই বলে আমি ডাক্তারবাবু তখন বলেন তাহলে একটা কাজ করুন, আপনি অক্সিজেনটা দিয়ে ওখান থেকে ইমিডিয়েটলি একটা বাইরে থেকে ইউএসজি করে আমার কাছে নিয়ে আসুন, ইউএসজি রিপোর্ট দেখে আমি সেইভাবে ওটি করে যাব। তো আমরা তখন বলি ডাক্তারকে সেইভাবে যে নেমে ওকে ব্লাড রিপোর্ট মানে ওকে দেখা হয়, কিছু কিছু রিপোর্ট ব্লাড রিপোর্ট নেওয়া হয়, যেখানে এই যে হেমোগ্লোবিন নর্মাল বা বাকি যা রিপোর্ট আছে কোনো কিছু অসুবিধার কোনো কারণ দেখেনি, অ্যানিমিয়ার মতো না, ওখানে কিন্তু হেমোগ্লোবিন 11.9, এটা অন দ্য ডে অফ 22nd of August। আচ্ছা, তারপর সেখানে যদি আমি ওখানে অক্সিজেন দেওয়া হয় 8 ঘন্টা, এবং সেখানে অক্সিজেন দেওয়ার আগে তোমার বিপিটা দেখো, বিপিটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি 130/80, এটা হচ্ছে ডাক্তারবাবুর বাড়ি থেকে যখন বিপি বেশি ছিল একটু ওষুধ খাওয়ার পর কিন্তু সেটা নর্মাল হয়ে যায়, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এইখানে ফিটাল হার্ট রেট যেটা বাচ্চার 108 মতো পাওয়া গেছিল, সেটা হচ্ছে 116 বিপিএম, এই যে দেখতে পাচ্ছেন 116 বিপিএম এখানে লেখা আছে ফিটাল, আমাকে শোনানো হয় এবং উনি হাত দিয়ে দেখেনও যে না, বললো সব ঠিক আছে। হ্যাঁ, ওকে ডপলারে শোনানো হয়, তারপরে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন দিয়ে ওকে ফিটাল মুভমেন্ট চেক করতে বলা হয়, কারণ কি ওনারা বলেন যে মায়েরা কিন্তু ভালো বুঝতে পারে, ওকে একটা কাগজ দিয়ে বলে না কাগজ না, আমাকে কাউন্ট করতে বলে এবং 8 ঘন্টায় 5 বার নড়ে। ওখানে যারা ছিল, যে আয়ারা ছিল, তারা বলে যে চিন্তা করো না, তোমার বাচ্চা 8 ঘন্টায় 5 বার নড়েছে মানে ভালো আছে, 2 ঘন্টায় 10 বার কাউন্ট ধরা হয়, বললো যে এখনই ওটি করে দিলে বেঁচে থাকবে। তো এবার বললো যে শিগগিরই ডাক্তারের কাছে যাও, ওটি করে দেবে। আমরা তখন ইমিডিয়েটলি আমাদের চলছিল 34 উইকস করি, এদিক ওদিক খোঁজ নেওয়া হয় কোথায় ইউএসজি হবে, অত সকালবেলা করে আমরা জানতে পারি। আমাদের এক বন্ধু ছিল, ও বাইক নিয়ে বেরিয়ে গেছিল, আমায় ফোন করে জানায় যে ডিভাইন কেয়ার, যেটা এই ব্লকে একটা স্কোয়ার পার্কের ওখানে একখানা নার্সিংহোম আছে, ওই ডায়াগনস্টিক সেন্টার আছে, বেসিক্যালি নার্সিংহোম হতে পারে, ওইখানে ডিভাইন কেয়ারে করা হবে। আমি অনেক রিকোয়েস্ট করি যে খুব আর্জেন্ট আছে এরকম ব্যাপার, তো ওনারা বলেন যে নিয়ে আসুন ইমিডিয়েটলি। আমরা নিয়ে যাই ডিভাইন কেয়ারে, 10:30টার মধ্যে ডাক্তার এসে যান। ডাক্তারবাবু 10:30টার মধ্যে এসে ডিভাইন কেয়ারের যে রিপোর্টটা আছে ওটা আমি রাখছি আমি। তো এই যে ডিভাইন কেয়ারের রিপোর্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন হার্ট রেট এখানে লেখা আছে এই যে 109 থেকে 175 বিপিএম, আর সাথে কিন্তু এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন
সিঙ্গেল লাইফ ফিটাস সিন এখানে লেখা আছে, যে ডিভাইন কেয়ারে এখানে পরিষ্কার লেখা আছে সিঙ্গেল লাইফ ফিটাস সিন, এটা ইউএসজিটা ধরছি এটা। আচ্ছা, এখানে কিন্তু আর তার সাথে এইগুলো আছে যে 34 উইকস এখানে আছে, 34 উইকস এখানে দেওয়া আছে, সাথে আরো কিছু আছে যেটা হচ্ছে ওর ওজনটা, বাচ্চার ওজনটা। কারণ কি ডক্টরের ভিডিও থেকে যে কথাটা উঠে আসে এটাও ছিল যে বাচ্চা খুবই প্রি ম্যাচিওর ছিল, খুব ছোট বাচ্চা ছিল। তো 34 উইকস, এই যে 34 উইকসে বাচ্চার ওজন অনুযায়ী এই যে এখানে ওজন দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চার ওজন আছে 2 কেজি 371 গ্রাম মতো অ্যাপ্রক্স, ঠিক আছে, আর 34 উইকস আছে। তো এটাকে কি খুব ছোট বাচ্চা বলা যায়, এটা আপনারা বুঝবেন, আমি জাস্ট দেখালাম আমি সেটা, উনি যেটা বলছিলেন খুব ছোট বা কিছু। আচ্ছা, জিনিসও খুব দরকার আছে দেখা, সেটা হচ্ছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যান্ড ফিটাল মুভমেন্ট আর রেগুলার। এই যে এখানে লেখা আছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, আমরা স্ক্রিনে দেখলাম, এই প্রথমবার ওকে দেখে, যেহেতু এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছিল যে এইরকম তো হয় না, হঠাৎ করে ওনাদেরকে ডাকা হয়েছিল এমার্জেন্সির জন্য, ওকেও ঘরে ডাকা হলো, ওখানে আরেক দিদিও ছিলেন এবং আমি ছিলাম, আমাকেও দেখানো হয় ফিটাল হার্ট মুভমেন্ট, ফিটাল মুভমেন্ট বা আমরা ফিটাল হার্ট, দেখি স্ক্রিনে নড়ছে এবং সাউন্ডও শোনানো হয়, সাউন্ড শোনানো হয়, হার্ট নীল এবং লাল আলো সমেত। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা ভিডিওতে আমরা কোথাও দেখতে পাইনি বা শুনতে পাইনি, ভিডিওটায় যেটা ডক্টর বানিয়েছিলেন, সেটা হচ্ছে এখানে যেটা লেখা আছে আপনারা দেখতে পাবেন, কর্ড অ্যারাউন্ড নেক। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কর্ড অ্যারাউন্ড নেক, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু কোনো ভিডিওতে আমি ঠিক আছে দেখতে পাইনি না, ঠিক আছে, এটা বলার দরকার আছে। এই জিনিসটা কিন্তু উনি মেনশন করেননি, উনি এটাকে পুরোপুরি ভাবে যে ডাক্তার দেখেন তিনি এমডি, তো এবং এমডি ডাক্তারের তাপস চক্রবর্তী এমডি রেডিওলজিস্ট যিনি দেখেন, হ্যাঁ উনি আমাদের দেখেন, উনি আমাদের দেখে বলেন, আমি জিজ্ঞেস করি ডাক্তারবাবু তাহলে কর্ড জড়িয়ে আছে, আমাদের দেখান উনি সাদা মতো একটা কর্ড জড়িয়ে আছে, বলে আমি বলি ডাক্তারবাবু তাহলে কি করা উচিত, উনি সঙ্গে সঙ্গে বলেন যে আপনাদের যে ডাক্তার দেখছে উনি কি আছেন, এখন আছেন তো, আমি বলি হ্যাঁ উনি ফোনে, আমি সবসময় কথা বলছিলাম ডাক্তারবাবুর সাথে, তো আমি বলি হ্যাঁ উনি আমাদেরই অপেক্ষা করছে, মিলেনিয়ামেই আছে, যেটা একদম কাছে, মানে এই ব্লকে যেখানে আমরা ছিলাম ডিভাইন কেয়ার থেকে খুব কাছে, তাহলে ওনার কাছে নিয়ে যান, উনি ভালো বুঝবেন, উনি যেহেতু ওকে দেখছে উনি ভালো বুঝবেন, সেই বুঝে উনি অ্যাকশন নেবেন, কিন্তু লেট করবেন না, তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে যান। আমরা জানি সেটাই যে ডাক্তারবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন, যে আমরা উনি যদি দেখেন উনি চলে যাবেন চাকদা ক্লাস করাতে, এইটাই আমরা ভেবেছি, যদি উনি দেখেন উনি বলেছিলেন যে শিগগিরই নিয়ে আসুন, আর্জেন্ট, এক্ষুনি ইউএসজি করে এক্ষুনি নিয়ে আসুন। আর্জেন্ট মানে কি, আমাকে তো মানে এক্ষুনি ওটি করতেই হবে, এবার সেই অনুযায়ী আমরা যাই। তখন সেই সময় আমি বেরিয়ে সঙ্গে সঙ্গে আবার ফোন করি ডাক্তারকে, ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি ফোন ধরেন, উনি ফোন ধরে বলেন যে ডাক্তারবাবু ওটি করছেন, 2 মিনিটে আপনাকে কল করবেন। তো সঙ্গে সঙ্গে উনি কল করেন, 2 মিনিট পর, 2-3 মিনিটে কল করার পর উনি জানান যে করেছেন, আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু এরকম পাওয়া যাচ্ছে, তো বলছেন তাড়াতাড়ি ইমিডিয়েটলি নিয়ে আসুন, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, আমি আপনাদেরই অপেক্ষা করছি। তো আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমরা ওখানে যাই, 11:15 নাগাদ আমরা ওখানে পৌঁছে যাই। 11:15 নাগাদ ডাক্তারবাবু দাঁড়িয়ে থাকেন বাইরে, তার মধ্যে একবার উনি ফোন করে আমায় আবার বলেন আপনারা কি আসছেন, নাহলে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি না না ডাক্তার একটু অপেক্ষা করুন, আমরা এসে গেছি। আমরা তখনও জানি ডাক্তারবাবুকে নিয়ে গেলে উনি কিছু একটা ইমিডিয়েট কোনো স্টেপ নেবেন। তো 11টার সময় ডাক্তারবাবু আমাদের এই যে ওনার প্রেসক্রিপশনে আছে এই 22 তারিখ সকাল 11টার সময়, প্রথম 8টার সময় ওনার বাড়ি যাই, 22 তারিখ সকাল 11টার সময় ওনার বাড়ি যখন আমরা মিলেনিয়ামে নিয়ে যাই, তখন প্রেশার কিন্তু দেখতে পাচ্ছেন তখনও প্রেশার নর্মাল, যেটা আছে 120/90, এই যে প্রেশার হচ্ছে 120/90। তখনও উনি এই যে এখানে লেখেন যে কর্ড অ্যারাউন্ড নেক, এটা উনি ফ্রম প্রেসক্রিপশন, যে ফ্রম ইউএসজি উনি লিখে দিয়েছেন 10:30, মানে সকাল 10:30টার সময় ইউএসজি হয়েছে, 11টার সময় ওনার কাছে নিয়ে গেছি, সেইটুকু সময়ের মধ্যে উনি কিন্তু এটা লেখেন কর্ড অ্যারাউন্ড নেক। আর এখানে লেখাও আছে ফিটাল হার্ট রেট 109 থেকে 175, এই যে ওনার লেখা আছে ওনার হাতে, উনি সেটা ফ্রম ইউএসজি রিপোর্ট অনুযায়ী উনি লেখেন, দেখে ওকে নিয়ে যাওয়া হয়, আমিও থাকি। তারপর উনি আমাকে একটা কেবিনে নিয়ে যান, আমি ভাবছিলাম যে সরাসরি ওটিতে যাওয়া হবে, তা না, নিচে আমাকে একটা কেবিনে নিয়ে যায়, আমরা দুজনে ঢুকি এবং সেখানে গিয়ে উনি আবার আমাকে স্টেথো দিয়ে দেখেন এবং বলেন এই তো নড়ছে। আমি বলি হ্যাঁ এই তো নড়লো, আমরা দুজনে একসাথে ফিল করি, যেরকম আগে কখনো টেস্ট করলে চেক আপে গেলে উনি আর আমি একসাথে বুঝতে পারতাম, এবং সেটাতে আমি ওনাকে বলি হ্যাঁ নড়ছে। তখন বলেন যে উনি ধর্ম সংকটে পড়ে গেছেন, এখন কি হবে, কারণ বাচ্চা প্রিম্যাচিউর, একদিন অবজারভেশনে রাখবো, আমার এখন ক্লাস আছে, আমি ক্লাস করাতে চলে যাচ্ছি,
একদিন ও এখানে থাকুক, যদি সেরকম বুঝি কালকে ওটি করবো। হ্যাঁ, উনি তখন বলেন যে একটা ইনজেকশন উনি লিখে দেন, এখানে লেখা আছে ওনার প্রেসক্রিপশনে লেখা আছে এই যে অ্যাডমিট মিলেনিয়াম, হ্যাঁ এখানে লেখা আছে অ্যাডমিট মিলেনিয়াম, আর একটা ইনজেকশনের কথা উনি লিখে রেখেছেন এই যে এখানে আছে। হ্যাঁ, তো অ্যাডমিট করতে উনি বলেন যে একদিনের জন্য আমরা অ্যাডমিট করছি, আমরা একদিনের জন্য অবজারভেশনে রাখবো, রেখে পেশেন্টকে আমরা কন্টিনিউয়াস মনিটর করব, এখানে আমাদের নার্সরা আছে বলে উনি বলেন যে আমি বেরিয়ে যাচ্ছি। তখন আমি আর ওর মা, সোহিনীর মা, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তারবাবু চলে যাচ্ছিলাম, আমরা গিয়ে আবার বলি ডাক্তারবাবু আমার তো এরকম ভয় লাগছে, এরকম কর জড়িয়ে আছে, হার্ট রেটটা এরকম আপ ডাউন করছে, আপনি ওটিটা করে দিন। ওর মা অনেকবার রিকোয়েস্ট করে, আমিও বলি। তখন উনি বলেন ওই কথাটাই যেটা আবার সোহিনী বলল, আরেকবার বলেন যে ধর্ম সংকটে পড়ে আছি, বাচ্চাটা খুব ছোট, বের করার পর যদি অসুবিধা হয়, আবার থাকলে আবার মায়েরও কি সমস্যা হতে পারে, ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই, এখানে তো অবজারভেশনে আছে, অ্যাডমিট করে দিন, কোনো চিন্তা নেই, আমি ফোনে থাকবো, আমি 2টোর মধ্যে এসে ওকে আরেকবার দেখে যাব। উনি ওই কথা শোনার পর আমার মনে হয় তাহলে ডাক্তারবাবু নিশ্চয়ই বুঝেছেন যে কোনো ভয়ের বা কোনো রিস্কের কোনো কারণ নেই, উনি সেই আশ্বাসটা আমাদের দেন। আমরা সেই অনুযায়ী আমরা ভাবি ঠিক আছে তাহলে তো অসুবিধা নেই, ডাক্তারবাবু বলেছেন আর বারবার বলছেন যে সব অবজারভেশনে থাকবে। সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যাওয়া হয় উপরে 4th ফ্লোরে নিয়ে গিয়ে ওকে অ্যাডমিট মানে একটা বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার পরে মানে মনিটরিং বা অবজারভেশনের জন্য যে কাজগুলো দরকার সেগুলোর মধ্যে কোনোটাই শুরু হয় না। মনিটরিং মানে প্রেশার আমি দেখতে পাচ্ছি না, কোনো যন্ত্র যেখানে আমার প্রেশার চেক হচ্ছে বা অক্সিজেন স্যাচুরেশন দেখা হচ্ছে বা আমাকে অক্সিজেন দেওয়া হচ্ছে যেখানে আমার শ্বাসের জন্য বাচ্চা শ্বাস পাবে। অনেকক্ষণ থাকার পরে 2জন নার্স ছিলেন ওখানে, এবং আমি একবার না অনেকবার বলেছিলাম এখানেই তো অক্সিজেনটা আছে, একটু দেবেন, আমার বাচ্চাটা পাবে, আমার জন্য না। ওরা বললো যে তুমি বলবে না, তোমার কি দরকার, আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব। এবং সেই সূত্রে আমার সাথে যারা ছিল, আমার পরিবার, বন্ধু, বোন, তারাও বললো যে এরকম, ভাইয়ের বউ ছিল আর আমি ছিলাম, পূজা ছিল, ওদেরকে বলা হয় যে আপনারা বাইরে যান না। ওরা বলে যে ওকে একটু অক্সিজেন দিন, আমি কি আমার জন্য চাইছি না, তবে বাচ্চাটার জন্য চাইছিলাম, ওরা তাও দেয়নি। এবার আমি ওরম ভাবে পড়ে আছি, আমায় বলেছে বা পাশ ফিরে শুয়ে থাকতে, আমি বা পাশ ফিরে শুয়ে আছি। ওদেরকে বলে তোমরা বেরিয়ে যাও, তোমরা এখানে থাকবে না, বাকি অন্য কথা অনেক রকম। তো সেগুলো হলো, আমাকে এনে চেক করিয়ে দেখালো, দেখো তোমার অক্সিজেন স্যাচুরেশন 98, তোমার লাগবে না বলে অক্সিজেন দিল না। আর যেটুকু করেছে মানে মনিটর করার বলতে কোনো আরএমও বা কাউকে তো আমরা দেখতে পাইনি ওখানে, যেটা বলেছেন ডক্টর, আরএমও ছিল না, 2জন নার্স ছিলেন, 2জন নার্স ছিলেন, 3জনও না, 2জন নার্স ছিলেন। যেটা মনিটর হয়েছে, ডাক্তারবাবু ওকে অ্যাডমিট করিয়ে তো চলে গেছেন, ডাক্তারবাবু তো উপরেও যাননি, উনি নিচেই বেরিয়ে গেছেন। ওকে অ্যাডমিট আমার সাথে নিয়ে গিয়ে আমি করেছি, কাগজপত্র জমা দিই। ওকে যেটা করা হচ্ছিল, ডপলারে ওনারা দেখছিলেন, 2জন মানে একজনই দেখছিলেন, আরেকজন ওর পাশে ছিল, দেখছিল, ওর সাথে কথা বলছিল, কি খাবে না খাবে, কালকে তুমি কি খাবে, এইসব কথা বলছিল। ডপলারে কিছু পাচ্ছিলেন না ওনারা, তখন ওনারা ডাক্তারবাবুকে তখনই ফোন করেন, ডাক্তারবাবু আপনি কোন দিকে পেয়েছিলেন, ডান দিকে না বা দিকে, এইসব ওনারা আমাদের সামনে ফোনে কথা বলেন। ডাক্তারবাবুর সাথে কথা কন্টিনিউয়াসলি হচ্ছিল, আমরা বাইরে চিন্তায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর ওকে তখন একটা কাগজ দিয়ে বলা হয় যে তুমি মুভমেন্ট পেলে কাউন্ট করবে, ছিড়বে, কাগজটা ছিড়বে। প্রথমে আমি 2বার খুব জোরেই পাই এবং তারপরে একবার খুব মৃদু পাই, এবং আমাকে একটা সাদা কাগজ দেওয়া হয়, দিয়ে বলে ছিঁড়তে। আমি লাস্ট 12টায় একটা লাস্ট ছিঁড়েছিলাম, তারপরে আর ছিঁড়তে পারিনি। তখন আমি সিস্টারকে কন্টিনিউয়াসলি বলতে থাকি, ম্যাম আপনি কি ডাক্তারের সাথে কথা বলেছেন, একটু বলুন না, যে ও আর মুভমেন্টটা খুব একটা ফিল করতে পারছে না। তো সেই মুহূর্তে সিস্টার বলে আমরা তো কন্টিনিউয়াসলি কথা বলছি, ডাক্তারবাবু আসবেন 2টোর সময়। আমরা ওয়েট করে থাকি, আমরা তখনও ভাবছি কি হয়ে গেল, এরকম পাচ্ছে না, চিন্তা হচ্ছে। আমাদের বাড়ির লোকজন আসছে, ততক্ষণে আমরা নিচে গিয়ে ওয়েট করি ডাক্তারবাবু কখন আসবেন। ততক্ষণে ও ছটফট করছে, চুপচাপ শুয়ে আছে আর বারবার কিচ্ছু বলছে না, একটা কথা বলছে আমি ওকে। তারপর এইসবের পর আমি 1:30 নাগাদ একবার ডাক্তারবাবুকে ফোন করি, ডাক্তারবাবু তখন ফোনটা ধরেন না। তো আমরা ওয়েট করি যে ডাক্তার তো বলেছে 2টোর মধ্যে আসবে। তো 2টোর সময় 2:03 নাগাদ ডাক্তারবাবু আসেন ওখানে। আমি ফোন করব তার আগেই উনি আসেন, এসে আমি সঙ্গে সঙ্গে পেছন যাই, ওনাকে বলি যে ডাক্তারবাবু আমি আসবো। উনি বলেন যে আপনি দাঁড়ান, আপনাকে ডাকা হবে, আমি যাচ্ছি বলে উনি চলে যান। গিয়ে উনি আবার ওখানে ডপলার দেখেন, মেশিনে ডপলার দেখে উনি এলেন, এসে বলেন কি হয়েছে তোমার, দেখি তোমার জন্য আমি ভালো করে ক্লাসটা করাতে পারলাম না। এলেন দেখলেন, আমি বলে ডাক্তারবাবু ইঞ্জেকশনটা কিসের দেওয়া হয়েছিল? তো বললো যে ওটা ম্যাচিউরিটির জন্য দেওয়া হয়েছে, যতটা ম্যাচিউর হওয়া যায়। তো তারপর বলো ওটি করতে হবে, যদি ওটি করতে হয় তাই জন্য আগে থাকতে ওটা দিয়ে রাখা।
আচ্ছা। তারপর উনি ডপলার করতে গেলেন না। ওদের যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল মিলেনিয়ামে, সেখানে কোনো ইউএসজি কোনো সিস্টেম ছিল না, রেডিওলজিস্ট ছিল না। একটা ইউএসজি মেশিন ওনাদের কাছে ছিল, সেটাকে উনি নিচ থেকে আনান লিফটে করে, আনানোর পর উনি দেখেন, উনি যদিও রেডিওলজিস্ট না, আমাকে বলেও যে দেখুন আমি তো এটার এক্সপার্ট না, কিন্তু আপনাদের জন্য আমি এই মেশিনটাকে আনি, একবার চেক করছি। উনি তখনও পান না কিছু, সেই আমাকে বেরিয়ে এসে আমায় বলে, ওকেও বলে যে পাচ্ছি না। তারপরে বাইরে এসে আমাকেও বলে যে দেখুন সকাল থেকে তো আমি আপনাকে বলছি ফিটাল হার্ট রেট আমি পাচ্ছি না। তখন আমি বলি ডাক্তারবাবু আপনি তো সকালবেলা নিজের হাতে আপনি লিখলেন যে 108/মিনিট এরকম আপনি পাচ্ছেন। তারপরে আমরা সকালবেলা ইউএসজি আমার করা হলো, আমি নিজের চোখের সামনে আমি দেখলাম, শোনানো হলো আমাকে, আমাদের হার্টবিট শোনানো হলো, হ্যাঁ সব কিছু পেলাম, কর্ড অ্যারাউন্ড নেক এরকম আছে। তখন উনি আমাকে বলেন বাইরে এসে, ওয়ার্ডের বাইরে এসে আমাকে তখন বলার পর উনি বলছেন যে আপনি কি দেখেছেন, কি শুনেছেন, আমি কি করে বুঝবো, এই কথাটা উনি আমায় বলেন। বলার পর উনি বলেন, আমি বলি ডাক্তারবাবু প্লিজ একটু দেখুন না, আপনি একটা চেষ্টা করে দেখুন কিছু যদি করা যায়। তখন উনি বলেন দেখুন আমি যদি বাচ্চা বেঁচে না থাকে আমি তো কিছু করতে পারবো না, বাচ্চা বেঁচে থাকলে নয় আমি কিছু করতে পারি, তাহলে একটা কাজ করুন বাইরে থেকে আরেকটা ইউএসজি করিয়ে আনুন, করিয়ে আমি তখন সেই রিপোর্টটা যদি ঠিক থাকে আমি তাহলে বাড়ি থেকে এসে ইমিডিয়েটলি এসে আমি দৌড়ে এসে ওকে ওটি করে দেবো বলে উনি আবার চলে যান। উনি কিন্তু ওয়েট করেন না, উনি চলে যান। আচ্ছা, সেই সময় আমি আবার এদিক ওদিক ফোন করতে লাগি, ফোন লাগাতে লাগি। উনি একটা খোঁজ দেন ওখানে কল্যাণী মিতালিতে, উনি বলেন আমি ফোন করে দিয়েছি মিতালিতে 4টে নাগাদ নিয়ে যাবেন। তখন যদিও 3টে নাগাদ, 3:45 ছিল যখন ডাক্তারবাবু চলে যাচ্ছিলেন বাড়ি, উনি বলেন 4টে নাগাদ নিয়ে যাবেন, আপনাকে প্রথমেই করে দেওয়া হবে, মানে যা লোকের লিস্ট আছে অনেক লাইন আছে কিন্তু আপনাকে ইমার্জেন্সি পারপাস আগে করে দেব, তো না করে দেওয়া হবে। এবার সেইখানে আমি ফোন করি, আবার আমিও ফোন করি বা নার্সিংহোম থেকে ফোন করানো হয়, মিতালি থেকে জানানো হয় যে 5টার আগে ডাক্তার কিন্তু আসবে না, 4টে বলা হয়েছে কিন্তু 5টার আগে ডাক্তার আসবে না। তো আমি তখন আবার রেসলেস হয়ে যাই, আমি এদিক ওদিক আবার ফোন করি, আবার ডিভাইন কেয়ারে ফোন করি, কোথাও ডাক্তার নেই। মেডিভিউতে আমাকে অনেক রিকোয়েস্ট করার পর কান্নাকাটি করে আমি ফোনে বলি, বলার পর যে এরকম খুব আর্জেন্ট আছে, এরকম পাওয়া যাচ্ছে না, তখন ওনারা বলেন নিয়ে আসুন আমরা দেখে নিচ্ছি। ম্যাডাম আছেন, যেই ম্যাডাম করছেন ডাক্তার, উনি ডক্টর বেরিয়ে যাবেন। তো আমরা তখন আবার একটা গাড়ি অ্যারেঞ্জ করে, কল্যাণীতে গাড়ি অ্যারেঞ্জ করে আমরা ওকে সেই অবস্থায় আবার নিয়ে গিয়ে ছুটে গিয়ে আমরা মেডিভিউতে নিয়ে যাই। তখন ওই 4:45 নাগাদ আমরা হয়তো মেডিভিউতে চলে যাই, গিয়ে ওখানে ডক্টর ইউএসজি করায়। তখন কিছু একটা উনি হয়তো মানে খুব একটা স্যাটিসফাইড হন না, ওনাকে আবার ওকে বাইরে বের করে আবার 10 মিনিটের জন্য ওয়েট করতে বলে একটু ওয়েট করুন, আবার একবার করব, আবার ইউএসজি হয় করে। তখন ডাক্তারবাবু আশা করি, আমার মনে হলো ওনার কথা বা ওনার ইয়েতে যে উনি আর ফিটাল হার্ট রেট তখন পাননি, কিন্তু আমাদের কিছু বলেননি উনি। আমরা জিজ্ঞেস করেছি, উনি বেরিয়ে যাচ্ছিলেন, বললেন না আমি কিছু বলতে পারবো না, এসে 5:30-6টার সময় লিখিত রিপোর্ট এসে নিয়ে যাবেন। তো আমরা অনেক রিকোয়েস্ট করি, যাই হোক উনি বলতে চাননি। তখন আমার একটু মনে হচ্ছিল যে কিছু হয়তো আশা নেই বা কিছু। সেই মোমেন্টে আমি ডাক্তারকে আবার ফোন করি, ডাক্তারবাবু বলেন যে তাহলে আর বসিয়ে কি করবেন, আপনি নিয়ে যান মিলেনিয়ামে গিয়ে আবার ওকে বেডে দিয়ে দিন। আবার ওকে আমরা টানা হাতছাড়া করে আবার গাড়ি করে মিলেনিয়ামে গিয়ে আবার 4তলায় গিয়ে আমরা ওকে বেডে দিই। ততক্ষণে আমরা ডাক্তার থেকে এদিক ওদিক থেকে ফোন করে জানানো হয়, যে জানা যায় মিলেনিয়াম থেকে একজন ফোন করেন ওই ম্যাডামকে, ওই ডাক্তারকে যিনি করেছিলেন মেডিভিউতে, সেই রিপোর্টটা আমি দেখাবো। উনি তখন জানান অন কল যে ফিটাল ডিমাইস বা আইইউএফডি মানে ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডিমাইস উনি জানান। তো ওটা জানানোর পর ডাক্তারকেও জানতে পারেন, ডাক্তার উনি আমায় ফোন করেন, ডক্টর দাস ফোন করে আমাকে জানায় যে দেখুন জানি ওখানে কিন্তু আইইউএফডি হয়ে গেছে, বাচ্চা আর নেই। আমি তখন প্রায় কাঁদতেই আমি ওনাকে বলি ডাক্তারবাবু তাহলে সকালবেলা যা হলো কি হলো আমি কিছু বুঝতে পারছি না। উনি বললেন যে দেখুন এখন তো আর বলে লাভ নেই, আপনি একটা কাজ করুন, আপনি চলে আসুন আমার কাছে। তখন আমি বলি ডাক্তারবাবু আপনি আসুন, ওর এই অবস্থায় এখন তো ওকে তো বাঁচাতে হবে। শুয়ে আছি, আস্তে আস্তে আমার সকাল থেকে কখনো পেটে ব্যথা হয়নি বা কষ্ট হয় যেটা সেটা হয়নি, খালি আমি মুভমেন্টটা কম বুঝতে পারছিলাম বলেই ওনার কাছে সকালে গেছিলাম। এবার তখন সন্ধ্যেবেলার পর থেকে আমার পেটটা শক্ত হতে শুরু করে, আর ব্যথা হতে অল্প ব্যথা, মানে আমার ওই ব্যথাটাও মনে হচ্ছিল না যে আর কষ্টর মতন কিছু, ওটা আমি সহ্য ছিলাম। এবার তারপরে ওরা আবার উপরে আসে এবং তারপরে ওরা যায় ডাক্তারবাবুর বাড়িতে। আমি ডক্টরকে আমি বলি যে ডক্টর আপনি আসুন, আপনি হ্যাঁ উনি যখন বাড়িতে থাকেন উনি আমাকে বাড়িতে ডাকেন, উনি বলেন আপনারা আসুন, আমি কথা বলছি, একটা ওষুধ দিয়ে আমি বাচ্চাটাকে বের করে দেবো, 48 ঘন্টা সময় লাগবে, লেবার পেন উঠবে, নর্মাল ডেলিভারি করে বের করে দেবো। তাই আমি বলছি ডাক্তারবাবু তো এই সময় আপনি একটু এসে দেখে যান, ও কষ্ট পাচ্ছে। ডাক্তার বলে না এখন তো আমার এসে তো কিছু হবে না, যখন ফিটাল হার্ট রেট নেই আমি কি করব, আপনি আসুন, কি কি ওষুধ দিতে হয়
মেডিকেশন আমি বলে দেবো। তখন আমরা আমাদের বাড়ি কিছু, যেহেতু আমার সেই অবস্থা, আমি নিজে গাড়ি চালিয়ে বা আমার নিজের গাড়িও ছিল না, আমার সেই অবস্থা ছিল না, আমার ওর ভাইরা যা আছে তারা দাদাদের সাথে আমরা 3-4 জন এরকম যাই, গিয়ে ওনার বাড়িতে আমরা যাই। ওনাকে গিয়ে দেখি তখন ওনার বাড়িতে, যেটা কাছাপাড়াতে আছে ওনার বাড়ি, ওনার বাড়িতে উনি তখন পেশেন্ট দেখছেন। আমরা গিয়ে ওখানে বাইরে দাঁড়িয়ে থাকি, যেটা ভিডিওতে ওনার কথা এসেছে যে আমরা নাকি মব অ্যাটাক করা হয়েছে। মানে খুব দুর্ভাগ্যজনক এরকম কথা শুনতে আমাদের এই সময় আরো মানে কিছু বলার নেই আমাদের, মানে এই মানুষটাকে দেখলে যারা চেনে তারা জানে এই কখনো কারোর গায়ে হাত কি দেবে, কি হয়েছে এখানে হাত সেই জোর সময় করে গিয়ে যাচ্ছিল। আমি হাত জোর করে ওনার সামনে দাঁড়িয়ে, মানে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, পেশেন্ট বেরোনোর অপেক্ষা করছিলাম। ডাক্তারবাবু এই কথাটা যখন বলেছেন, ডক্টর এই কথা যখন শুনলাম আমার খুব খারাপ লাগলো। মানে আমার যা হারানোর কথা হারিয়েছি, কিন্তু ওনার কথায় আমি ঝাঁঝরা হয়ে গেছি। তখন আমি বাইরে, আমি এখন বলছি ওনার বাইরে, কিন্তু বাড়ির বাইরে সিসিটিভি আছে, উনি দেখাতে পারেন যে আমরা মব অ্যাটাক করেছি, যদি করে থাকি তো। আমরা তো ভার্বালি কথা বলছি, আমরা প্রমাণ সহ কথা বলছি। আমরা তখন আচ্ছা সেই সময় আমি ওনার বাড়ি যাওয়ার আগে মেডিভিউতে আমি আরেকবার যাই, কারণ কি আমার রিপোর্টটা নেওয়ার দরকার ছিল। মেডিভিউর রিপোর্ট অনুযায়ী, এই যে মেডিভিউর রিপোর্ট 22 তারিখের মেডিভিউ রিপোর্টটা, ওটা আপনারা দেখতে পাবেন। এই যে 22 তারিখের মেডিভিউ রিপোর্টটা, এই রিপোর্টেও দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে সিঙ্গেল নন লাইফ ফিটাস সিন। তখন বাচ্চা নেই আমাদের থেকে, আর আমাদের পাশে নেই। নো কার্ডিয়াক পালসেশন সিন, এই যে এখানে আছে নো কার্ডিয়াক পালসেশন সিন, নো ফিটাল মুভমেন্ট সিন, এই যে এখানে আর নেই। তারপরে কিন্তু এই কথাটাও লেখা আছে, যেটা সকালের ইউএসজি রিপোর্টেও ছিল, সিঙ্গেল লুপ অফ কর্ড অ্যাটাচড অ্যারাউন্ড ফিটাল নেক। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য ফিটাল নেক, এটা কিন্তু পরিষ্কার লেখা আছে যে সিঙ্গেল লুপ অফ কর্ড অ্যাটাচড অ্যারাউন্ড দ্য ফিটাল নেক। আচ্ছা, এরপরে ওনার এখানে এই রিপোর্টটা নিয়ে আমি ওনার বাড়ি যাই, মেডিভিউ আর ডিভাইন কেয়ার রিপোর্ট নিয়ে ওনাকে গিয়ে আমি রিকোয়েস্ট করি। আমি বলি ওনাকে যে ওনাকে হাত জোর করে বলি, ডাক্তারবাবু আপনি সকালবেলা কেন ওটি করলেন না? যখন আমি ওটিটা জানার ছিল, খালি এইটুকু ছিল যে আপনি কেন ওটি করলেন না, কর্ডটা যখন গলায় জড়িয়ে গেছে আমি দম নিতে পারছি। আমি যখন ডিভাইন কেয়ারে রিপোর্টটা যখন আনতে গেছিলাম, তখন আমার ডিভাইন কেয়ারে বলা হয় যে আপনার এই রিপোর্ট দেখে ওটি করেননি ডাক্তারবাবু। আমি বলছি না ডাক্তারবাবু তো রেখে দিলেন অবজারভেশনে। তখন বলছি এই রিপোর্ট তো আমরা যেটা কাঁচা রিপোর্ট তখন ওনারা দিয়েছিলেন, বলছি এই রিপোর্ট দেখে তো যে কোনো ডাক্তার তখনই ইমিডিয়েটলি ওটি করে। তো আমি ওই অবস্থায় ওনার কাছে গিয়ে তাই প্রশ্ন করি যে ডাক্তারবাবু এই যে রিপোর্ট, আমি এরকম করে দেখাই, ডাক্তারবাবু এই যে রিপোর্ট, এই রিপোর্ট দেখে আপনি কেন ওটি করেননি? তখন ওটি করলে হয়তো আমার বাচ্চাটা বেঁচে যেত। উনি বলেন এইভাবে পেট কেটে দেওয়া যায় না, যখন তখন বললেই পেট কেটে দেওয়া যায় না। উনি আমায় এই কথাটা বলেন, বলে উনি বলেন যে আমি বলি আচ্ছা ডাক্তারবাবু আপনি চলুন, ও খুব কষ্ট পাচ্ছে, আপনি চলুন একটু এখানে। তখন উনি আমায় বলেন যে আমি যেতে পারবো না, ওনাকে নিয়ে আসুন আমার কাছে। ততক্ষণে আমার বাড়ির লোক আমায় ফোন করে জানায় যে সোহিনীর ব্লিডিং শুরু হয়ে গেছে, আর খুব ব্যথা কষ্ট পাচ্ছে। সেই সময় আমি ডাক্তারবাবুকে আবার বলি ডাক্তারবাবু প্লিজ, ওর কষ্ট পাচ্ছে, ব্লিডিং শুরু হয়ে গেছে। ডাক্তারবাবু আমায় বলে বাহ এটা তো খুব ভালো কথা। আমি বললাম ভালো কথা কি করে বলছেন ভালো কথা? উনি বলছেন তার মানে ওষুধ দিতে হবে না, ওর লেবার পেন শুরু হয়ে গেছে, ব্লিডিং শুরু হয়ে গেছে, ওকে নিয়ে আসুন, আমি ওকে কাউন্সেলিং করব, ওকে আমার কাছে নিয়ে আসুন, আপনাকে বলতে হবে না, আমি কাউন্সেলিং করব, আমি বুঝিয়ে বলবো, আর আমার এখানে পলিক্লিনিকে ওকে অ্যাডমিট করব, আমি এখানে দরকার হলে সারা রাত থাকতে পারবো, আপনি ওকে নিয়ে আসুন। সেই অবস্থা উনি গেলেন না বলে আমরা আবার নার্সিংহোমে যাই, মিলেনিয়ামে গিয়ে অ্যাম্বুলেন্স একটা জোগাড় করি, অ্যাম্বুলেন্সে করে সৈনিকে নিয়ে আমরা সেই অবস্থায়, ও তখন ব্লিডিং শুরু হয়ে গেছে, ওকে একটা প্যাড পরিয়ে দিয়েছে। জানি না আমার বাচ্চাটা বেঁচে না, আমাকে তো কেউ বলেনি। আমার জিজ্ঞেস করছে অ্যাম্বুলেন্সে যেতে যেতে ওকে আর ওর ভাইকে আর আমাকে যে কি গো তোমরা কিছু বলছো না, বাচ্চাটা কি নেই, মুভমেন্ট কি পায়নি? আমি বললাম যে না কিছু হয়নি, চলো ডাক্তারবাবু তো তোমায় ডেকেছে, তোমায় দেখবে, এখন দেখবে, দরকার হলে ওটি করবে, পলিক্লিনিকে নিয়ে যাওয়া হবে। ও তখন আমার দিকে তাকে বলছে সত্যি বলছো তো, করে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবুকে নিয়ে যাওয়ার পর আমরা ধরে নিয়ে গেলাম, তখন ডাক্তারবাবু পেশেন্ট দেখছেন, ওকে নিয়ে গিয়ে বেডে শোয়ালেন, একটু টিপে দেখে বললেন যে আচ্ছা বসো এবার। ও তখন ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু হাত ধরে ও বলছে ডাক্তারবাবু আমার বাচ্চাটা বেঁচে যাবে তো? তখন ডাক্তারবাবু বলছে যে তুমি জানো না তোমার সাথে কি হয়েছে? বলছে তোমার বাচ্চা তো বেঁচে নেই, সকালবেলায় তো বললাম ফিটাল হার্টবিট পাওয়া যাচ্ছে না। তখন ও বলছে ডাক্তার সকালবেলা তো আমরা দুজনে দেখলাম একসাথে। বলছে না ও কি দেখেছো, ওরম মিস হয়। উনি বলছেন
উনি বলছেন মিস হয়। তার আগেও আমি সকাল আরেকবার যখন গেছিলাম আগে, তখন আমি ডাক্তারবাবুকে বলছিলাম আপনি তাহলে বলুন এইভাবে রিপোর্টটা রেখে, আমি বলছিলাম আপনি তাহলে বলুন এই রিপোর্টটায় যে লেখা আছে ফিটাল হার্ট রেট 109 থেকে 175 যে লেখা আছে, আপনি বলে দিন এই রিপোর্টটা ভুল। উনি এরকম করে বললেন যে না আমি ভুল তো বলছি না, আমি তো ভুল বলছি না, আমি রিপোর্ট ভুল বলছি না, আমি বলছি মিস হতে পারে, ইউএসজি রিপোর্টে ফিটাল হার্ট রেট মিস হতে পারে ওনার কথা অনুযায়ী। আমি তখন বললাম মিস হতে পারে তার মানে আপনি বলছেন ভুল, তাহলে আমি গিয়ে ওখানে গিয়ে ডিভাইন কেয়ারে গিয়ে কথা বলি যে আপনারা ভুল রিপোর্ট দিয়েছেন। উনি তখন আমায় বলছিলেন যে না না আপনি তো আমার মুখে আঙুল দিয়ে কথা বলাচ্ছেন, আমি তো বলিনি ভুল, আমি বলছি মিস হতে পারে। আমি বুঝলাম না দুটো তফাৎ। যাই হোক, মেডিকেল টার্ম সবকিছু তো আমরা বুঝি না। আমরা তখন ওকে নিয়ে আসি, ওখানে নিয়ে আসার পর ওকে সেই অবস্থায় ডাক্তার বললেন, আমি ডাক্তারবাবু বাড়িতে ঢুকেছি যখন, তখনও রক্ত পড়তে পড়তে ঢুকেছি, বেরিয়েছি হাঁটতে হাঁটতে। মানে ওখানে যদি কোন রকম ভাঙচুর বা অ্যাটাক করা হতো তাহলে আমরা দ্বিতীয়বার পুনরায় কি করে যাব? প্রথমবারেই যদি ভাঙচুর করি তাহলে দ্বিতীয়বার কি করে যাব? মিলেনিয়ামে উনি বলেছেন যে মিলেনিয়াম হসপিটাল বা নার্সিংহোমেও অনেক আমাদের বাড়ির লোকরা অ্যাটাক করার চেষ্টা করেছে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। মিলেনিয়ামে ওনার বাড়ির বাইরে তো একটাই মনে হয় সিসিটিভি আছে, মিলেনিয়ামে অনেকগুলো আছে, আমি দেখেছি। আমি আগে মানে সকাল থেকে তো ওখানেই ছিলাম, সকাল থেকে অনেকগুলো বাইরে ভেতরে সব। যদি একটা সিসিটিভি ফুটেজ আমাদের দেখানো হয় বা আমাদের সামনে আনা হয়, যেই সিসিটিভি ফুটেজে দেখা যাবে যে একটা মানুষের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের বাড়ির লোকে হাত দিয়েছে, অথবা কোনো জিনিস কোনো প্রপার্টিতে একটা হাত দেওয়া হয়েছে, মানে একটা বাড়ি অবধি মারা হয়েছে বা নোকের আঁচড় দেওয়া হয়েছে, যদি দেখানো হয় আমরা সত্যি বলছি আমরা মেনে নেবো। দেখানো যদি হয়, মানসিকতা তো কারো ছিলই তো না। তখন সেই অবস্থা থেকে আমরা ওকে পলিক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ওখানে পলিক্লিনিকে ডাক্তার বলেন যে আপনি যান, আমি আসছি, উনি পেশেন্ট দেখে আসবেন। আমরা তখন নিয়ে যাই, গিয়ে ওকে ওখানেও আবার মানে একদম টপ ফ্লোরে নিয়ে যাওয়া হয়, এসি রুমে গিয়ে ওখানে অ্যাডমিট করা হয়। ওর ততক্ষণে লেবার পেন শুরু হয়। ওটা প্রায় 6:30 হবে মনে হয়, 6:30 নাগাদ, 7টাও হতে পারে, আমি ঠিক এক্স্যাক্টলি আমার টাইমটা মনে নেই, ওই 6:30 7টা হবে। ওই সময় ওখান থেকে ওকে শুয়ে, ওখানে যে নার্সরা ছিলেন 3-4 জন খুবই কোঅপারেট করেছেন, তখন ওনারা খুব কোঅপারেট করেছেন। ওনারা বারবার ওকে মা করে বলছিলেন, মা তুই চিন্তা করিস না, হয়ে যাবে, তুই তোমায় বলেনি, বাট ওনারা জানতেন। ওনারা বারবার বলছিলেন যে তুই চেষ্টা কর, কিছু হবে না। কেউ বলছিল তুমি চেষ্টা করো, কিছু হবে না। আমি ভেতরে দাঁড়িয়েছিলাম, ও বারবার বলছিল তুমি আমার পাশে থাকবে, আমি দাঁড়িয়েছিলাম ওর হাত ধরে। ওনারা খুব চেষ্টা করেন, ও অনেক চেষ্টা করে, পটি হয়ে যায়, মানে আমাকে পটি হওয়ার জন্য ওষুধ দেওয়া হয়। আমি আমার যে কি যন্ত্রণা হচ্ছিল, কি কষ্ট হচ্ছিল আমি জানি। 6টা থেকে রাত অত অবধি আমি চেষ্টা করতে থাকি। ডাক্তারবাবু ওপরে এসে বললেন না, ইতিমধ্যে ডাক্তারবাবু আসেন ওখানে। যখন আসেন নিচে, তখন আমার বাড়ির লোকরা, আমার বাড়ির যারা ছিলেন তারা ওনাকে প্রশ্ন করেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাদেরও তাই থাকতো। ডাক্তারকে প্রশ্ন করা হয়েছিল। ওখানে সোহিনীর মা কান্নাকাটি করতে করতে ওনাকে বলেছে কেন আমার মেয়ের বাচ্চাটা এরকম অবস্থা হলো, কেন বাঁচাতে পারলেন না, এই সব প্রশ্ন ওনাকে করা হয়েছিল। তারই একটা ভিডিও আমার বাড়ির লোক, আমার নিজের ফ্যামিলি মেম্বার একজন সেইখানে ভিডিও করেন। সেই ভিডিওটা থেকেই আপনারা জানতে পারেন। সেই ভিডিওটা তার একটা মানে হয়তো আবেগের বশে উনি সেই ভিডিওটা পরের দিন পোস্ট করেন, কিছু কথা লেখেন, যার জন্যই আপনারা সবাই জানতে পারেন। তো সেটা হওয়ার পর থেকে বিভিন্ন রকমের কথা ওঠে। যাই হোক, সেখানে ডাক্তারকে গায়েও কিন্তু সেখানেও আমি বলছি সেই ভিডিওতেও কিন্তু যা আছে বা সিসিটিভি ফুটেজও যদি পাওয়া যায়, পলিক্লিনিকেও কিন্তু ডাক্তারবাবুর গায়ে হাত দেওয়া হয়নি। ওখানে ওনাকে প্রশ্ন করা হয়েছে, সবাই মিলে ওনাকে প্রশ্ন করেছে, উনি কিছু বলতে পারছিলেন না, বলছিলেন বারবার যে আমার হাত পা কাঁপছে, আপনারা এরকম করবেন না, আমার পেশেন্টকে বাঁচাতে হবে। তখন আমি এসে, আমার অবস্থা খুবই খারাপ ছিল, আমি নিচে আসি। আমি আবার দিদি বা সবাইকে রিকোয়েস্ট করি যে ওনাকে ছেড়ে দিন, আমার বউটাকে বাঁচাক, এখন আমার বউটাকে বাঁচাক, যা হারিয়েছি আমি তো হারিয়েছি, এবার আমার বউটাকে বাঁচাক, ও কষ্ট পাচ্ছে। সেই মোমেন্টে ডাক্তারবাবুর সাথে আমি লিফটে করে উপরে যখন যাই, ডাক্তারবাবুকে আবার বলি, রিকোয়েস্ট করি ডাক্তারবাবু ওকে বাঁচিয়ে দিন, আমার বউকে বাঁচান। তখন উনি আমাকে আবার বলেন আপনার বাড়ির লোক আমাকে হ্যারাস করছে, আমার দোষ কোথায়, বাচ্চার তো ফিটাল হার্ট রেট ছিলই না, হ্যাঁ এখন আমাকে ইনসুলিন খেতে হবে, এইসব কথা উনি বলেন। বলে ওর কাছে যান, গিয়ে ওকে তারপরে অ্যাটেন্ড করেন। আমাকে এসে বলেন যে তোমার বাচ্চাকে তো আমি মারিনি, তোমার বাচ্চাকে তুমি মেরেছো, তুমি কেন ফটো দিয়েছো, তাই জন্য তোমার বাচ্চা মরে গেছে। আমি তখন
লেবার পেনে কষ্ট পাচ্ছি, দলা দলা রক্ত বেরোচ্ছে খালি। আমি তাকিয়ে আছি ডাক্তারবাবুর দিকে। উনি বললেন একজন আয়াকে যে আমার এক ভাগ্নে অস্ট্রেলিয়া থাকে, সেও এরকম শুট করেছিল, 3 বছর পর ফোন করে বলে তাদের বাচ্চা অটিস্টিক হয়েছে। আমি না তখন কিছু বুঝতে পারছি না, বলছিলাম আমার জন্য আমার বাচ্চা মরে গেছে। তারপরে উনি বলেন আমি তোমার অপারেশন করবো কি করে, তোমার বাড়ির লোক আমাকে অপমান করেছে, আমার হাত পা কাঁপছে, আমি হাই সুগারের রুগী, আমি ইনসুলিন নিই, আমি কি করে করবো। আমি ডাক্তারবাবু আমাকে একটু বাঁচিয়ে দিন, আমি পারছি না। আমার পেটের ভেতর তখন দলা বজরা হয়ে যাচ্ছে, সকালবেলা থেকে সবাই খালি হাত ঢোকাচ্ছে আর দেখছে, আমি আর পারছি না। ডাক্তারবাবু হাত ঢুকে অনেকবার দেখলেন, টানলেন, কিছুই হচ্ছে না। এবার আমি না পেরে উনি বলছিলেন যে আমরা নর্মাল ডেলিভারি করিয়ে দেবো, যার জন্য সময় 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টাও লাগতে পারে। এবার ও মোটামুটি 11টা অবধি প্রচন্ড কষ্ট পেয়েছে, আমি আর পারিনি। আমি ওকে বলেছিলাম যে আমার অক্সিজেন সিলিন্ডারটা আছে, আমার মাথায় মেরে আমায় মেরে ফেল। আমি আর আমাকে বলছিল যে তুমি মেরে ফেলো, নাহলে ওকে বের করে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। ওর গা হাত পা সাদা হয়ে যাচ্ছিল, ওর চোখ ঠোক উল্টে আসছিল। সেই সময় ডাক্তারবাবুকে গিয়ে আমি বলি ডাক্তারবাবু আপনি ওটি করে দিন, ও পারছে না নিতে। ডাক্তারবাবু বলে না, এরকম এই সময় ওটি করা যায় না, যে বাচ্চা মারা গেছে আমরা ওটি করে বার করি না, লেবার পেন দিয়ে নর্মাল ডেলিভারি হবে। ওকে গিয়ে বোঝান, ওকে গিয়ে কনসাল্ট করুন, ওকে কাউন্সিলিং করুন, ওকে বোঝান যে একটু সহ্য করতে হয়ে যাবে। আমি গিয়ে তাও ওকে বলি, ও আমায় শেষ কথা বলে, আমি লাস্ট কথা বলি। ততক্ষণে সোহিনীর মা, ওর ভাই সবাই কান্নাকাটি করে আমায় বলে অনির্বাণদা, ওর মা বলে অনির্বাণ তুই লিখে দে, সই করে দে, বল আমার মেয়েটাকে বাঁচাতে, ওটি করে দিতে। ও আর পারবে না, ও বাঁচবে না, 12 ঘন্টা 14 ঘন্টা ও বাঁচবে না। তখন ওকে গিয়ে আমি বলি তুমি কি চাইছো। তখন ওর ঠোঁট, মানে আমি তো ওর কাছে পুরো লেবার পেনটার সময়তেই ছিলাম, আমি পূজা, আপনারা আমায় দেখতে পাচ্ছেন না, কিন্তু পুরো লেবার পেনটার সময়টাতেই আমি ওর কাছে ছিলাম, কারণ অনির্বাণকে বারবার বিভিন্ন কারণে দৌড়ঝাঁপ করতে হচ্ছিল। যখন রাত্রি 10:30 বাজে তখন ওর ঠোঁট প্রায় পুরো সাদা এবং শরীরে প্রচুর রক্ত বেরিয়ে গেছে। কারণ আমরা প্রথমে আমাদের কাছে থাকা একটি চাদর, তারপর একটি নাইটি, তারপর আরও একটি চাদর দিই, এবং সেগুলো সম্পূর্ণ ভিজে গেছিল ওর ব্লাডে, যেটা নর্মাল ডেলিভারি পেনের জন্য বেরোচ্ছিল ওর পুশ করার জন্য, এবং ততক্ষণে ও প্রায় রক্তশূন্য একটা কন্ডিশনে পৌঁছে গেছে। এবং আমরা তখন, এবং ও আমাকেই তখন বলে যে অক্সিজেন সিলিন্ডার, একটা অক্সিজেনের কনসেন্ট্রেটার ওর পাশে রাখা ছিল যেটা থেকে ওর অক্সিজেন চলছিল। তখন ও লাস্টে ও একেবারেই রেস্টলেস এবং ইনসেনিটির পর্যায়ে পৌঁছে যায় এবং আমাকে বলে যে তুই আমাকে ওইটা তুলে মেরে দে। প্রথমেও আমাকে বলছিল যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। যখন 7:30টার সময় আমাকে বারবার বলছিল যে 7:30 থেকে যখন ওর পেন শুরু হয় ইঞ্জেকশন পুশ করার পর থেকে, তখনও আমাকে বারবার রিকোয়েস্ট করে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। কিন্তু লাস্টে যখন 10:30 বাজে, 3 ঘন্টা পরে ওর শরীরে আর কোনো ক্ষমতা বেঁচে ছিল না যেটা থেকে ও পুশ করতে পারে, এবং ওর এত ব্লাড লস হয়েছিল। লাস্টে আমাকে এটাই বলতে থাকে যে আমাকে ওই অক্সিজেনের কনসেন্ট্রেটারটা তুলে মেরে দে, কারণ আমার আর কোনো ক্ষমতা নিয়ে আমি বাঁচতে পারবো না। তখন ওর হাজব্যান্ডকে গিয়ে কাকিমা, আমরা সবাই বলি যে তুই কনসেন্ট্রেটারে সই করে দে এবং বল যে সি সেকশনই করে দিতে, কারণ আর রিস্ক নেওয়াটা বোধহয় একেবারেই ঠিক হবে না, ওর লাইফ রিস্কটা প্রচন্ড রকমের হয়ে গেছিল। ডক্টর দাস ওখানে বলেছেন, শুনলাম আজকে, যে আমি আজকেই শুনলাম ভিডিওটা। আমি এর আগে আমার সোশ্যাল মিডিয়াতে আসার ইচ্ছাও ছিল না, ওকে আমি ওর থেকে দূরে রাখার চেষ্টা করছিলাম। আমার সে মনের অবস্থা নেই আমরা যে সেইগুলো দেখবো বা আমরা সহ্য করব। তা আজকে আমি দেখলাম, যেহেতু আমার এই উত্তরগুলো দিতে হবে, ক্ল্যারিফিকেশনগুলো দিতে হবে। উনি বলেছেন পেশেন্টের খারাপ অবস্থা দেখে উনি নাকি 9টা 9:30 নাগাদ ডিসিশন নিয়েছেন যে এবার ওটি করতে হবে। আমি যেটা বলি, 11:30 নাগাদ আমি গিয়ে কনসেন্ট লেটারে সই করে দিই। উনি আমাকে বলেন আপনারা কনসেন্ট লেটারে আপনি সই না করলে আমি ওটি করব না, নাহলে আপনার বাড়ির লোকরা আমায় আবার বলবে যে আমি নিজের ইচ্ছায় ওটি করেছি। আমি তখন লেটার আমি নিজে লিখি, নিজের হাতে লিখে আমি সই করি। ওনার যে টিম আসেন ওনারা আমাকে আরেকবার ওখানে অ্যাড করা একটা লাইন যে লিখুন উইদাউট ডক্টরস মানে অ্যাডভাইস বা अगेंस्ट ডক্টরস অ্যাডভাইস, আমি সেটা এগ্রি করছি বা আমি কনসেন্ট দিচ্ছি। আমি সেই মুহূর্তে সেটা লিখি, সই করি। তারপর ওনারা মেডিকেল টিম আনেন, ওনার 4 জন ডক্টরের টিম থাকেন, ওনারা মিলে ওকে 12:15 নাগাদ ওটিতে নিয়ে যান। ততক্ষণে ব্লাড রিকুইজিশনের জন্য ওনারা পাঠিয়ে দেন। আমাদের ওর 2 ভাই মিলে ব্লাড রিকুইজিশনের যেটা দেওয়া হয় সেটাকে নিয়ে জেএনএম হসপিটালে চলে যায়। গিয়ে জেএনএম থেকে বলা হয় যে 1টা নাগাদ আসতে, 1টা নাগাদ ব্লাড পাওয়া যাবে। ও আবার ফিরে আসে। 12টা 12:30 নাগাদ ও
ওর ওটি হয়ে যায়, 12:30 নাগাদ ওটি হয়ে যায় ওরম সময়। যেটা প্রথমে এসে আমাদের জানানো হয় যে ওটি হয়ে গেছে, পেশেন্ট মানে বাচ্চা কোনো গলায় কর্ড পাওয়া যায়নি আমাদের বলা হয়, আমাদের বাচ্চা দেখানো হয় একটা ট্রেতে করে। যখন ওটি হয় তখন আমার জ্ঞান ছিল এবং সম্পূর্ণ জ্ঞান ছিল, আমার চোখের উপর একটু রুমাল দেওয়া হয় এবং সবটাই আমি দেখতে পাই। এবং সেই ক্ষেত্রে আমাকে মানে আমার প্রেশার তখন হাই ছিল না, নর্মাল ছিল এবং আমার সাথে কথা হয়। সেখানেও প্রেশার যেটা ছিল এই যে এখানে আছে, সেই প্রেশারটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওটির পর এই 23/8/2025 সেখানেও প্রেশার ওর আছে এই যে 130/92, মানে ওটির পর ওর এই প্রেশার। আমার বাঁচার কথা ছিল না, আমি বেঁচে আছি শুধুমাত্র মানে ওখানে যা কথা হয়, কিছু যে টিম ডক্টর ছিলেন তারা বলছিলেন আশ্চর্য কি করে বেঁচে আছে, এর কোমায় চলে যাওয়ার কথা, এর অলৌকিক ব্যাপারে কি করে বেঁচে আছে আমি জানি না, আমি সত্যি জানি না, বাচ্চাটা বাঁচিয়ে দিয়ে গেছে। আমাদের দেখিয়ে বাচ্চাটাকে দেখানো হয় একটা, আমরা যা বুঝি আমাদের হিসাবে যেটা বুঝি, একটা ফুললি গ্রোন একটা ম্যাচিওর পুত্র সন্তান আমাদের সামনে এনে আমায় দেখানো হয়। দেখি আমায় বলে, আমাদের এনে বলে যে বাচ্চা মিনিমাম 24 আওয়ার্স আগে বাচ্চা মারা গেছে, যেটা উনি বলেন মিনিমাম 24 আওয়ার্স আগে। সেটা বলার সাথে উনি যে যুক্তিটা দেন, উনি বাচ্চার মাথাটাকে এরকম করে টিপে টিপে আমাকে ধরে দেখায়, আমায় আর বাকি আমার ফ্যামিলি মেম্বারদের দেখান। দেখি ওনারা বলেন যে বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন মাথাটা নরম হয়ে গেছে, এর মানে মিনিমাম 24 আওয়ার্স আগে বাচ্চা কিন্তু মারা গেছে। সকালবেলা কোনো হার্ট রেট ছিল না, যেখানে আমি সকালের জেএনএম মেডিকেল কলেজ, যেটা আপনারা জানেন কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে কিন্তু হার্ট রেট তখনও কিন্তু, যেটা আমি একটু আগেও দেখালাম বাচ্চার ফিটাল হার্ট রেট, এই যে আবার দেখাচ্ছি 116 BPM, এখানে জেএনএম মেডিকেল কলেজের রিপোর্ট অনুযায়ী কিন্তু আছে, আপনারা দেখতে পারেন। সেই রিপোর্ট অনুযায়ী বাচ্চা সকালে বেঁচে ছিল। ইউএসজি রিপোর্ট অনুযায়ী, সকালের ডিভাইন কেয়ার ইউএসজি রিপোর্ট অনুযায়ী বাচ্চা বেঁচে আছে, সিঙ্গেল লাইফ ফিটাস সিন, হার্টবিট আছে, আমরা নিজেরা শুনেছি। তারপরে উনি আমাদের বলেন যে বাচ্চা 24 ঘন্টা আগে, মিনিমাম 24 ঘন্টা আগে, মানে রাত্রিবেলায় মারা গেছে। সকালবেলা আমার কাছে যখন আনা হয়েছে বাচ্চা বেঁচে ছিল না, উনি এই কথাটা বলেন। যেটা বলেছেন উনি বলেন, ওনার মেডিকেল টার্ম হিসাবে যেগুলো আমরা জানি না, আমাদের জানার কথা না, উনি বলেন আমাদেরকে এপিএইচ হয়েছে, প্লাসেন্টাল হ্যামারেজ, কিছু একটা অ্যাক্সিডেন্টাল প্লাসেন্টাল হ্যামারেজ, এরকম একটা কথা বলেন, আমাদের টার্ম বলেন। বলে উনি বলেন যে এটা খুবই দুঃখজনক কথা, এটা খুবই রেয়ার, 1% কেসে হয়ে থাকে। তখন ওনারা বলেন যে কোনো কর্ড পাওয়া যায়নি। সকালের রিপোর্ট তো আমি আগেই বলেছি আপনাকে, সকালের রিপোর্টটা আমার মনে হয়েছে ঠিক ছিল না, উনি এই কথা বলেন। করে ওনার বলার পর আমাদের দেখানোর পর প্ল্যাসেন্টা দেখানো হয়, স্বাভাবিকভাবে প্ল্যাসেন্টার দলা দলা হয়েছিল, ওনারা ওটা দেখে আমাদের বলেন যে এইটাই হচ্ছে প্ল্যাসেন্টাল হ্যামারেজ হলে, এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাসেন্টাল হ্যামারেজ হলে এরকম দলা দলা হয়ে যায়। এই কেসে বাচ্চা যেরকম বাঁচে না, মায়েরও কিন্তু বাঁচার চান্স খুব কম থাকে, মায়ের কিন্তু হাই রিস্ক থাকে, ঠিক আছে, আর থাকে হাই রিস্ক থাকে সেখানে। তো ওনারা তখন কি করেন, সঙ্গে সঙ্গে ওখানে একজন ডক্টর ছিলেন, আমরা তার কাছে খুব কৃতজ্ঞ, মানে আমি যে বেঁচে আছি। উনি আমাকে বলেন, আমার সাথে কথা বলেন, উনি আমাকে বলেন যে শুনুন, চিন্তা করবেন না, এখন কোনো ব্লিডিং হচ্ছে না এই মুহূর্তে পেশেন্টের, কিন্তু যে কোনো মুহূর্তে ব্লিডিং হতে পারে ইন্টারনালি, সেইটা হলে কিন্তু বাঁচানো খুব মুশকিল হয় পেশেন্টকে। সেই জন্য এখানে আমাদের কাছে সেই সিস্টেম নেই, আমাদের কাছে সেই প্লাজমা বা ব্লাড আমরা সেইভাবে প্রোভাইড করতে পারবো না, আমাদের কাছে নেই। আমরা জেএনএমে আপনাদের অ্যারেঞ্জ করে দিচ্ছি, এইচডিউতে উনি একটা ওর জন্য একটা বেড অ্যারেঞ্জ করে দেন, করে ওনারাই একটা ব্যবস্থা করে দেন, ডাক্তারের সাথে একজনের কথা বলিয়ে ঠুলিয়ে আমাদের বলে দেন, নাম্বার ঠাম্বার দিয়ে দেন, করে উনি অ্যারেঞ্জ করে একটা অ্যাম্বুলেন্স ডেকে ওই সময় বলেন যে পেশেন্টকে নিয়ে যান, দরকার হতে পারে 48 ঘন্টা অবধি পেশেন্টকে কিন্তু হাই রিস্ক আছে, কিছু বলা যাচ্ছে না কি হতে পারে, আপনারা ইমিডিয়েটলি নিয়ে যান। আমরা তখন 1:30 নাগাদ ওখান থেকে ওই সদ্য ওটি হওয়ার পর ওকে আবার আমরা টানাহাচড়া করে আমরা সেই অবস্থায় আবার পেশেন্টকে, মানে সকাল থেকে ওকে কিভাবে আমরা এদিক ওদিক করে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে আবার আমরা পলিক্লিনিক থেকে জেএনএম আমরা নিয়ে যাই। টোটাল 8 বার আমরা ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ডক্টর দাস ছাড়া আরো যিনি টিমে ছিলেন তিনি আর কি আমাদেরকে এই বিষয়ে সাজেশন দেন এবং ওর জন্য এইচডিউতে বেডেরও ব্যবস্থা করেন।
তো ওনার কাছে সত্যি আমরা কৃতজ্ঞ, আমরা তার কাছে মানে সত্যি হাত জোর করে বলছি থ্যাংক ইউ। আমরা কৃতজ্ঞ যে আপনার জন্য আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই জন্য আমার বউকে আমি ফিরিয়ে আনতে পেরেছি। এইচডিউতে না নিয়ে গেলে আমার বউ ফিরে আসতো না। ওখানেও নিয়ে যাওয়ার পরেও ডাক্তাররা তাই বলে আমাকে। তার সেই রাত আমি আর ওর মা আমরা ওয়ার্ডের বাইরে বসে থাকি, সারা রাত জেগে থাকি। রাত্রেবেলা ব্লাডের রিকোয়ারমেন্ট হয়, আমাকে আবার পাঠানো হয়, আমি ব্লাড আনতে চাই ব্লাড ব্যাংক থেকে। আমি রাত্রে 3:30টার সময় ব্লাড এনে দিই, ওকে দেওয়া হয়। ও সারা রাত ঘুমাতে পারিনি। ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার বলে এখন অবধি কিছু বলা যাচ্ছে না, 2 দিন গেলে আমরা জানাতে পারবো। সেই অবস্থায় আমরা 2 দিন পর ওকে এইচডিউতে থেকে নর্মাল বেডে দেওয়া হয়। হ্যাঁ, ও তাড়াতাড়ি রিকভার করে শুধুমাত্র এইচডিউর জন্য। এখানে আরেকটা কথা বলি, যেই কথাটা আমি মিস করে গেছি অ্যাকচুয়ালি, মানে অনেক বিভিন্ন জিনিস তো কথা উঠে এসেছে। যেটা বলা হয়েছিল ও মানে হাইলি এল্ডারলি, বা ওকে বলা হয়েছে যে ভেরি এল্ডারলি মাদার। আপনাদের যেটা প্রেসক্রিপশন বারবার আমি দেখাচ্ছি, ওনার প্রেসক্রিপশনটাই দেখাচ্ছি, কারণ কি ডাক্তারবাবু তো লিখেছেন। ওনার প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টের যদি আমরা এখানে এজ দেখাই, যখন ওটি করছি তখনও উনি বলছেন দেরি করে বিয়ে করে, দেরি করে বাচ্চা হয়, তারপর বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন আমাদের দায় হয়। আমি বললাম ডাক্তারবাবু আমি তো 28 বছরে বিয়ে করেছি, 30 বছরে মা হয়েছে, এখন 31 বছর চলছে। তো আমি আরেক ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমি কি আর পরে মা হতে পারবো? যে হ্যাঁ মা কেন পারবে না, নিশ্চয়ই পারবে। তো জিএনএমএ যেটা হয়, ওর আধার কার্ডের জেরক্স নেওয়ার পর যেগুলো লেখা হয়, টিকিট করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন 31 বছর বয়স, সোহিনীর বয়স এখন 31 বছর বয়স। যখন থেকে দেখানো হচ্ছে তখন 30 থেকে শুরু হয়েছিল, ওর ফেব্রুয়ারিতে জন্মদিন, তারপরে 31 হয়। এখন ওর 31 বছর বয়সের একটা মহিলাকে যদি 2025 সালে এসে বলা হয় হাইলি এল্ডারলি বা ভেরি এল্ডারলি মাদার, এই যে যেটা এখানে মেডিভিউতেও এই যে আমি দেখাতে চাইছিলাম, যে রেকর্ডটা দেখলেই তো আপনারা বিশ্বাস করবেন, আমি তো কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না। এই যে এখানে এজ আছে, সেক্স আর এজ এখানে দেখতে পাচ্ছেন 31 ইয়ার্স ওর এজ। তো এই বয়সে উনি বলেছেন ভেরি এল্ডারলি মাদার। উনি একটা কথা বলেছিলেন যেটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি, উনি বলতে চেয়েছেন হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, ওকে বেড রেস্ট বলা হয়েছিল। তাহলে আমি জিজ্ঞেস করব সেটা সবাইকে, বেড রেস্ট যদি বলা হয় নিশ্চয়ই ওনার প্রেসক্রিপশনে কোথাও বেড রেস্টের কথা মেনশন হবে। আপনারা দেখে নিন, আমি এরকম ভাবে ধরে ধরে বারবার দেখাতে পাচ্ছি না, এখানে দেখে নিন। এটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশনটা, যেখানে কোথাও যদি আপনারা দেখতে পান যে এখানে বেড রেস্টের কথা মেনশন আছে বা কোথাও হাই রিস্ক কথা মেনশন আছে। আর পুরো প্রেসক্রিপশনটা আমি আপনাদের সামনে বারবার দেখাচ্ছি এই জন্য, কারণ কি এই প্রেসক্রিপশনে আপনারা যারা জানেন বা ডাক্তাররা যারা দেখবেন তারা দেখে বলতে পারবেন যে ওষুধ যেগুলো দেওয়া হয়েছে, যেই ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছে থ্রু আউট দ্য প্রেগনেন্সি জার্নি, এখানে কোথাও এরকম কোনো ওষুধ আছে কিনা যে ওষুধগুলো হাই রিস্ক প্রেগনেন্সিতে দেওয়া হয়। আমরা মেনে চলেছি। ওনার যা যা কথা, উনি যা যা বলেছেন, আমরা দুজনেই সেই একটা কথাও কিন্তু অমান্য করিনি। এবার আসছি একটা পয়েন্টে, যেটা বলার দরকার। আসলে আমরা কি করে বলবো বা কি বলবো আমরা জানি না। আমরা ভিডিও বানানোর আগে অবধি আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করে ফেস করব। তো এখানে অনেক কথা উঠে এসেছে, যেটা হচ্ছে যে কেন কাজ করেছে সোহিনী, কেন ও এই অবস্থায় হাই রিস্ক প্রেগনেন্সিতে অ্যাকর্ডিং টু ডক্টর কেন কাজ করে গেছে। ওকে বেড রেস্ট বলা হয়েছে, যেটা আপনাদের আমি দেখালাম যে ওনার প্রেসক্রিপশনে কোথাও বেড রেস্টের কথা মেনশন ছিল না। ও একদম সুস্থ ছিলেন, যা করতে ভালো লাগবে তাই করবে। আমার যার জন্য ওনার উপর এত আস্থা হয়েছে এই 8 মাস 9 মাসে। আর ওর সত্যি তো ডাক্তারবাবুর কাছে, আমরা ডক্টরের কাছে 9 মাস ধরে ওর কোনো রকম কমপ্লিকেশন হয়নি, ওর তো কোনো অসুবিধা হয়নি, ও সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা যার জন্য অন্য কোনো ডক্টরের কাছে আমরা কনসাল্টও করিনি, আমরা যাইনি, সেকেন্ড থটও নিইনি। জেএনএমে আমরা অ্যাডমিট না করি ওনাকে, এই কথা আমি বলে নিয়ে আসি ডাক্তারবাবু আপনার উপরে সেই আঘাত ভরসা আছে আমাদের, তাই জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, আস্থা ভরসা আপনার উপরে আছে। আমরা কোনো ইয়ে করিনি, কারণ কি ওর কোনো কমপ্লিকেশন ছিল না। যারা ওয়ার্কিং ওমেন, যারা আইটিতে আছে, প্রাইভেট বা পাবলিক সেক্টরে কাজ করে, তারা 8 মাস অবধি বা 8.5 মাস অবধি কিন্তু তারা কাজ করে, ট্রেনে বাসে যাতায়াত করে, মেট্রোতে যাতায়াত করে। ও তো বাইরেও বেরোয়নি, ও তো বাড়িতে বসে কাজ করছে, যেটা প্রমোশনাল কাজ, এটা ওর কাজ। ও কন্টেন্ট ক্রিয়েটার, ও রাস্তায় গিয়ে নাচানাচিও করে না, কোনো কিচ্ছু এরকম কোনো ভিডিও নেই। হ্যাঁ, যেগুলো করেছে সেটা ডাক্তাররা জানেন, আর যেটা করেছে ও বাড়িতে বসে করেছে। এবার এখানে আমাদের আর কিছু বলার নেই, আপনারা যা বলার আপনারা বলবেন। আর একটাই কথা, যদি কোনো এরকম অঘটন কোনো মায়ের সাথে ঘটে থাকে, তাকে দায় বা দোষী করবেন না, তাহলে সমাজে মানে মুখ দেখানোর কিছু থাকবে না। আমার ছেলেটা সত্যি কিছু একটা ছিল, যার জন্য আমি জানতে পারলাম সমাজে এত নোংরা মানুষ ভদ্র আর অভদ্র বেশি থাকে। আমার যমুনা নাগার জন্য আমার ছেলে মারা যায়নি, আমার ক্রিপ কেনার জন্য মারা যায়নি, আমার আনন্দে থাকার জন্য মারা যায়নি।
যেটার জন্য গেছে সেটা আপনারা বুঝে নিন বা আমরা বুঝে নিচ্ছি, ব্যাস। এরপরে আমরা আর কিছুই চাই না, কাউকে কিছু প্রমাণ করারও নেই, কিচ্ছু বলার নেই, শুধু যে কথাগুলো উঠে এসেছে সেগুলো বড় আঘাত দিচ্ছিল। আজকে যদি আমরা এই কথাগুলো সত্যি না বলতে পারতাম, আমরা হয়তো আগামী দিনে আমরা নর্মাল লাইফে ফিরে আসতে পারতাম না। ওকে আমরা শান্ত রাখতে পারছিলাম না। যবে থেকেই ডাক্তারের ভিডিওটা চোখে পড়েছে, আমরা চাইনি আমরা দেখাতে, একজন কোনোভাবে ও দেখতে পেরেছে, জানার পর থেকে ও রেসলেস হয়ে গেছে, ও পাগলামি করছে, ওকে রাখা যাচ্ছে না। ও জাস্ট আমায় একটা কথা বলে যাচ্ছে, আমায় শুধু একবার বলতে দাও। মানুষ আমায় তো ভুল বুঝছে, লোকে আমাদের ভুল বুঝছে, আমাদের ফ্যামিলি মেম্বারদের দোষ দেওয়া হচ্ছে যে আমরা এত ইররেসপন্সিবল। অনেক রকম কথা উঠেছে, আমার নাকি ক্ষমতা নেই, আমার রোজগারপাতি এত কম, যার জন্য নাকি আমার বউকে কাজ করতে হয়েছে। হ্যাঁ, প্রেগনেন্সিতে ও আমাকে আগলে রেখেছিল, ওর মতো যত্ন কেউ করেনি আমার। ওর যা যা দরকার, ওর যা যা করণীয় সবকিছু আমি চেষ্টা করেছি। অনেকে এই কথা বলেছে, আপনারা এত যখন টাকা আছে, এত আছে, আপনারা এই ডাক্তারকে দেখিয়েছেন কেন? আপনারা কি আপনাদের টাকা ছিল না? আপনারা এই ডাক্তারকে দেখিয়েছেন, এরকম কথা বলা হয়েছে। এখানে একটা কথা বলি, ডক্টর দাসের যা ভিজিট, যেটা নর্মাল এখানে আমাদের কল্যাণীতে যত বড় বড় গাইনোকোলজিস্ট আছে, যা ভিজিট, ডক্টর দাসেরও কিন্তু ভিজিট একই, তার থেকে কম না বেশি না। আমরা সেই কথা ভাবিনি, আমরা ভালো ডাক্তার দেখানোর জন্য ওনার গুগল রিভিউ দেখে আমি নিয়ে গেছিলাম, যার রিভিউ আর রেটিং ভালো ছিল, সেই থেকে আমার ভরসা। তারপরে আমাদের সাথে সব রকম ব্যবস্থা, আমরা ওনার থেকে সব রকম সার্ভিস আমরা ভালো পাই। ওর মাঝে একবার এটাও আপনারা জানেন, যেটা ও এক্ষুনি বলতে যাচ্ছিল, তখনও ডাক্তার সারিয়ে দিয়েছিল, যত রাতই হোক রাত 2টোর সময় ডক্টর ফোন ধরেছিলেন, রাত 2টোর সময় করেছি তখনও ধরেছেন। তার স্বাভাবিকভাবে আমাদের তার উপরে সেই ভরসাটা আসবেই, কারণ কি আমরা জানি এত ইমার্জেন্সিতেও রাত 2টোর সময় ডক্টর ফোন ধরছেন, সকালবেলা আমাদের অ্যাটেন্ড করেছেন, আমরা সেই ভরসা ওনার উপরে ছিল। কিন্তু তারপরে লোকজন তারপরে যা হয়েছে, মানে কোনো ডাক্তার চাইবে না যে তার পেশেন্ট মারা যাক, আর কোনো মা চাইবে না তার সন্তান মারা যাক। তাই যারা যা বলছো বলো, আমার কোনো অসুবিধা নেই। ইভেন ওনার যেখানে অ্যাডমিট করানো ছিল মিলেনিয়ামে, সেখানেও মিলেনিয়ামের যে ফিজ হয়, যেটা কি প্যাকেজ থাকে, যেটা বলা হয় ভালো জায়গায় চিকিৎসা, আমরা বারবার বলেছিলেন ডাক্তার মিলেনিয়াম ভালো তো, উনি বলেছেন হ্যাঁ। কিন্তু আমরা সত্যি জানতাম না যে ওখানে ইউএসজির যে সুবিধা নেই, সেটাও জানতাম না। যদিও আমরা কাউকে কোনো ব্লেম করছি না, আমাদের ভিডিওটা তার উদ্দেশ্য না, আমাদের এখানে কারোর এগেন্সে, আমাদের এখানে পাওয়ার হারানোর কিচ্ছু নেই, আমরা আর কিছু এখান থেকে পাবো না, হারাবো না। জাস্ট আমরা এগিয়ে যেতে পারতাম না যদি, যেটা আমাদের দুজনকে মিথ্যে সবাই ভাবছে, আমাদের কথা সব মানে আমাদেরকে ভুল ভাবছে, সেই জন্য আমরা সেই পয়েন্টস গুলো আমরা তুলে ধরেছি। প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রমাণ সমেত আমরা সেই জিনিসগুলো দেখিয়েছি, যেটা আপনারা কেউ জানেন না। এই যে আমার অবাক লাগলো, এতদিন ধরে এত কথা, এত কিছু নিউজ, কেউ আমাদের থেকে কেউ জানতে চায়নি, কেউ আমাদের জিজ্ঞেসও করেনি, কেউ আমাদের কাছে আসেননি, কেউ জানতেন না, আপনারা বাড়ির লোক ছাড়া কেউ জানতেন না। তারপরে সবাই নিজের মতো করে গল্প ভেবে নিয়েছেন, স্পেকুলেট করেছেন, নিজের মতো সব গল্প ছড়িয়েছেন। তাই জন্য আজকে আমাদের আশা, যা বলার যা আমাদের বলা হয়ে গেছে। প্লিজ দয়া করে ডাক্তারবাবুকেও কোনো রকম অ্যাটাক করবেন না, উনি নিশ্চয়ই জ্ঞানী গুণী মানুষ, ওনাকে কিছু বলবেন না। আমরা সত্যি জানতাম না ওনার হাই সুগার, ইনসুলিন নেন, সত্যি জানতাম না, বলবেন না। আমরা আমাদের দুঃখটুকুনি সত্যিটুকুনি বললাম, এরপর আপনাদের যা বোঝার আপনারা বুঝবেন। আমাদের একটু একা ছেড়ে দিন, এখন আমাদের একটু একা ছেড়ে দিন প্লিজ।